হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর ইয়ার 2025, যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরও যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 4th পার্ট। ভিডিওর 1st, 2nd and 3rd পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এবং 16 তারিখে, তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে, সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 13 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 49, নাম্বার 12 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 32। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অবজারভারের কার্ড, তার সঙ্গে সঙ্গে এসছে আর চেঞ্জ ইন আ ওয়াইন্ডের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে স্টিড ফাস্টনেসের কার্ড। তোমরা গোটা বছর ধরে অনেক কিছু অবজার্ভ করেছো, অনেক বিষয় অবজার্ভ করেছো এই 2025-এর পুরো বছরটা ধরে। আর এত অবজার্ভ করার দরকার নেই, এবার একটু নিজের কাজ করো। অবজারভেশন অনেক হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে। 2025-এর এই লাস্ট মান্থ পড়ে রয়েছে, এইবার কিন্তু নিজে একটু অ্যাকশন নাও।
অবজার্ভ করার সময় কিন্তু এবারে শেষ, কারণ এরপর কিন্তু সানের ইয়ার এমনিতেই অ্যাকশনের ইয়ার। দেখো ওই অ্যাকশনের ইয়ার আসার আগেই কিন্তু ডিভাইন পাওয়ার তোমাকে বলে দিচ্ছেন যে এবারে আর অবজার্ভ করার দরকার নেই, অনেক অবজারভেশন হয়ে গেছে, তুমি অবজার্ভ করে যথেষ্ট যা বোঝার বুঝে গেছো, এবার টেক ইউর অ্যাকশন। তার সঙ্গে সঙ্গে আ চেঞ্জ ইন আ মাইন্ড, অর্থাৎ এক্ষেত্রে তোমার মানসিকতারও কিন্তু এবার পরিবর্তন আনা উচিত। অনেকটা একঘেয়ে মানসিকতা নিয়ে গোটা বছর ধরে বসেছিলে, ওই যে অবজার্ভ করছিলেও হয়তো সেই কারণেই। এবার এই একঘেয়ে মানসিকতা, যে মন মানসিকতা তোমার মধ্যে তৈরি হয়েছে, সেটাকে এবার চেঞ্জ করো, অবজার্ভ করাটাকে বন্ধ করো, অনেক হয়েছে আর নয়। এবারে স্টিডফাস্টনেস, এবারে নিজে কাজ করো। যে স্টিডফাস্টনেস নিয়ে তুমি বসেছিলে অবজার্ভ করার জন্য, নিজের মনে একটা ধারণা পোষণ করার জন্য, সেক্ষেত্রে নিজের মনে একটা ধ্যান ধারণা পোষণ করে সেই স্টিডফাস্টনেসটাকে অন্য জায়গায় কাজে লাগাও, কার্যক্ষেত্রে কাজে লাগাও, কর্মক্ষেত্রে কাজে লাগাও, অ্যাক্টিভনেসের সঙ্গে কাজে লাগাও, বা বলা যেতে পারে কোনো অ্যাকশন বা কোনো অ্যাক্টিভিটির সঙ্গে কাজে লাগাও। শুধু অবজার্ভ করা, শুধু মাথায় একটা ধারণা নিয়ে বসে থেকে সেই বিষয়গুলোর ওপরেই স্টিডফাস্টনেসকে ধরে রেখে কিন্তু কোনো লাভ নেই। ডিসেম্বর 2025 তোমাকে কিন্তু শেষ সুযোগ একটা দিচ্ছে, কারণ এরপর কিন্তু একটা বিগিনিং এর বছর আসতে চলেছে। বিগিনিং এর বছরেও যদি তুমি এরকম অবজার্ভিং ব্যাপারটা নিয়ে বসে থাকো, পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকো, তার সঙ্গে সঙ্গে স্টিডফাস্টনেস ক্ষমতার বিষয়টাকে যদি শুধু অবজার্ভিং পাওয়ারের মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করো, বা সেই পুরনো ধ্যান ধারণার মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু বছরের পর বছর এভাবেই চলতে থাকবে। তোমার কিন্তু আর কোনো রকম ভাবে অ্যাকশন নেওয়াই হবে না, আর অ্যাকশন না নিলে কোনো রিয়াকশনও আসবে না, মানে কোনো রেজাল্টও আসবে না। ফলে তুমি যেখানে ছিলে সেখানেই থেকে যাবে, বাকি সব কিছু কিন্তু এগিয়ে যাবে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 14 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 41, নাম্বার 30 আর নাম্বার 49। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সোলমেটের কার্ড, তার সঙ্গে সঙ্গে এসছে টিকটকের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে এসছে রিল্যাক্সেশনের কার্ড। দেখো তোমরা হয়তো এই ইয়ার 2025-এ এমন কোনো মানুষকে পেয়েছো যে তোমাদের সোলমেট হিসাবে তোমরা তাকে ভেবে নিয়েছো, ভেবে ভীষণ রিল্যাক্স হয়ে আছো, ভাবছো সোলমেটের সঙ্গে হয়তো একটা সময় গিয়ে তোমাদের লাইফের ইম্পর্টেন্ট বিষয়, সেটা ম্যারেজ হতে পারে, বা যদি কেউ ম্যারেজ না চাও সেক্ষেত্রে একসঙ্গে থাকার বিষয়টা হতে পারে, সেই বিষয়টা হয়তো কন্টিনিউ হবে, কিন্তু সেটা নাও হতে পারে। অর্থাৎ তুমি যাকে সোলমেট ভাবছো সেই মানুষটা আদৌ কি তোমার সোলমেট, সেটা কিন্তু বুঝে নাও, ভালো করে খোঁজ খবর নিয়ে নাও। ইয়ার 2025-এর এই লাস্ট মান্থে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর নিয়ে নাও মানুষটার সম্পর্কে, আদৌ কি সে তোমার সোলমেট, আদৌ কি তার সঙ্গে তোমার গোটা লাইফ কাটতে চলেছে, ভালো করে খোঁজ নিয়ে নাও। তার সঙ্গে সঙ্গে টিকটকেরও কিন্তু একটা ব্যাপার এসেছে, অর্থাৎ এরপরে কিন্তু আর সময় পাবে না, তখন হয়তো তুমি বুঝতেই পারলে যে সেই মানুষটা আদৌ তোমার সোলমেট কিনা। তখন দুঃখ পাওয়ার থেকে এখন নিজে খোঁজ খবর নিয়ে নাও, যে রিল্যাক্সিং মোডে আছো সেই রিল্যাক্সেশনের মোড থেকে কিন্তু জেগে ওঠো, খোঁজ নাও পার্টনার সম্পর্কে, সেই পার্টনার আদৌ তোমার সোলমেট তো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, নাম্বার 40, নাম্বার 19 আর নাম্বার 34। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে কো ক্রিয়েটেড কার্ড, তার সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবলের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভের কার্ড। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 15 তারিখে তাদের কিন্তু নিজেদের ফ্লেক্সিবিলিটির ওপরে কাজ করতে হবে। তোমরা কিন্তু সমস্ত জায়গায় নিজেদেরকে ফ্লেক্সিবল করতে পারছো না। বাট ওয়াই, এরকম কেন? আরও স্পেসিফিক যদি বলা হয় কো ক্রিয়েট, সেক্ষেত্রে তোমরা তোমাদের ওয়ার্কিং সেক্টরে নিজেদেরকে ফ্লেক্সিবল করতে পারছো না। এটা কিন্তু করতেই হবে, না করলে কিন্তু সমস্যা। ওয়ার্কিং সেক্টরে যদি নিজেকে ফ্লেক্সিবল করতে না পারো, কাজকর্ম ভালো হবে না। জবের ক্ষেত্রে হলে জব নাও থাকতে পারে, বিজনেসের ক্ষেত্রে হলে বিজনেস ভালো করে নাও চলতে পারে। তাই ওয়ার্কিং সেক্টরে কিন্তু নিজেকে ফ্লেক্সিবল করে তুলতেই হবে, না হলে কিন্তু সমস্যা। তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভেরও কার্ড এসছে। অর্থাৎ তোমার সঙ্গে যারা কাজ করে, তোমার কোলিগস হতে পারে, আর যদি বিজনেস হয় তাহলে বিজনেস পার্টনার্স হতে পারে, তাদের সঙ্গে তুমি ঠিক খুব একটা মেন্ড আপ করে চলতে পারছো না। এই বিষয়টা কিন্তু রাখলে হবে না, তাহলে কিন্তু ওয়ার্কিং সেক্টরে হ্যাম্পার হতে পারে। আর নিশ্চয়ই তুমি চাও না নতুন বছরের শুরুতেই তোমার ওয়ার্কিং সেক্টরে হ্যাম্পার হোক। আর বছরের শুরুটাই যদি এমনভাবে হয়, শেষের দিকটা তো ছেড়েই দিলাম। তাই এই বছর 2025-এ কিন্তু এরকম বিষয়গুলো যেগুলো রয়েছে, যে ওয়ার্কিং সেক্টরে নিজেকে একেবারে মেন্ট আপ করতে পারছো না, সেই বিষয়টাকে কিন্তু কাটিয়ে ওঠো, চেঞ্জ করো নিজের মাইন্ডসেটটাকে। চলো এবার যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 11, নাম্বার 25 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 23। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বাই দ্য বুকের কার্ড, তার সঙ্গে সঙ্গে রাউন্ড অ্যান্ড রাউন্ডের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে এম্পাওয়ারমেন্টের কার্ড। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তারা কিন্তু বাই দ্য বুক, অর্থাৎ অনেক সময় তোমরা ভেবেছো অনেক কাজের ক্ষেত্রেই যেগুলো সোসাইটি আমাদেরকে বেশি করে ইনভলভ হয় সেই বিষয়গুলোকে নিয়ে, যে সমাজ কি ভাববে, সোসাইটি কি ভাববে, এত ভাবার দরকার নেই। এরকম ভেবে অনেক রাউন্ড অ্যান্ড রাউন্ডও কিন্তু তুমি অনেক কিছু নিয়েই ভেবেছো। এবারে সেটা কোন ক্ষেত্রে হতে পারে? এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। এই এম্পাওয়ারমেন্ট যে কোনো এম্পাওয়ারমেন্টই হতে পারে। লাইফের দুটো সেক্টর, এক হচ্ছে ক্যারিয়ার, আরেকটা হচ্ছে রিলেশনশিপ। দুটো ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের বিষয় হতে পারে। ফলে এই দুটো ক্ষেত্রে তোমরা হয়তো অনেক সময় ভেবেছো সমাজ কি ভাববে, সোসাইটি কি ভাববে, আমি সমাজের ওপর দিয়ে যাব কিনা, আমি সোসাইটির ওপর দিয়ে যাব কিনা, এরকম ভেবে অনেক কিছুই তোমরা কিন্তু মিস আউট করে গেছো। আর করো না। যদি ক্যারিয়ারের দিক থেকে হয় তাহলে হয়তো এমনও হতে পারে যাদের জন্ম যে কোনো মাসের 16 তারিখে তারা ক্যারিয়ারে এমন একটা জায়গায় আছো, যেই জায়গায় তোমরা হয়তো বারংবার মনে করছো যে কাজটা তুমি করছো, তুমি ভাবছো যে তোমার সেই কাজটা তোমার ইমেজটাকে কমিয়ে দেবে না তো, সকলের কাছে তোমার যে ইমেজ ছিল সেই ইমেজটা পরিবর্তিত হয়ে যাবে না তো, সোসাইটি তোমাকে অন্য রকমভাবে মনে করবে না তো। এত ভাবার দরকার নেই, কারণ সোসাইটির কিন্তু তোমাকে নিয়ে ভাবার সময় ওই কয়েকটা দিনের জন্যই আছে, তার বেশি সময়ের জন্য নেই। হোল লাইফের জন্য কিন্তু একেবারেই নেই। সোসাইটি সমাজ সম্পর্কে এত ভেবে লাভ নেই। তুমি যেটা চাইছো তুমি তো সেটাই করছো। আলটিমেটলি তুমি যদি এটা করে হ্যাপি থাকতে পারো, তার থেকে বড় কথা আর কিছুই নেই। তাই সোসাইটির কথা এত ভাবার দরকার নেই। কারণ এমন তো নয় যে তুমি এমন কিছু কাজ করছো যেটা সোসাইটিতে করা যায় না, এই সমাজে থাকলে করা যায় না, সেটা তো নয়। ফলে সোসাইটির কথা ভেবে এত রাউন্ড অ্যান্ড রাউন্ড চিন্তা করার থেকে সব থেকে বেটার তুমি যেটা করছো তুমি সেটা করো, এবং তুমি সবাইকে সেটা বলো যে তুমি সেটাই করতে চাও যেটা তুমি করছো। বা তোমার যে ইমেজটা আগে ছিল সেই ইমেজের সঙ্গে আরও একটা নতুন ইমেজ অ্যাডেড হলো, তাতে কি এসে গেল? সেটা যে তোমার নিজস্ব ইমেজ, যেটা তোমাকে একদিন হয়তো এম্পাওয়ারমেন্ট এনে দেবে।
আর এতটা উচ্চতায় এনে দেবে সেটা তুমি ভাবতেই পারবে না। তাই নিজের পুরনো এম্পাওয়ারমেন্টের সঙ্গে সঙ্গে নতুন করেও কিন্তু এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করো। তোমার কাজের জায়গা কিন্তু আরো বেশি করে উন্নত হবে। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.